আজকের এই ক্লাসে আমরা WBSSC, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য মধ্য ভারতের ইতিহাস থেকে সেরা 250টি প্রশ্ন উত্তর আলোচনা করব। আজকে পার্ট 1। আজকে আমরা প্রথম যে 101 থেকে 125 পর্যন্ত প্রশ্ন সেটা আলোচনা করব এবং পার্ট 2 তে পরবর্তী 126 থেকে 250 পর্যন্ত প্রশ্ন আলোচনা করব। আর এই সম্পূর্ণ আলোচনাটা কিন্তু ওয়ান লাইনের ভিত্তিক হবে। মানে একটা প্রশ্ন 4টে অপশন তারপরে উত্তর বলবো তেমন কিন্তু নয়। কারণ তোমরা সকলেই জানো যে হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই। তাই ভিডিওতে তোমরা যদি 1 ঘন্টা 2 ঘন্টা দাও তাহলে কিন্তু তোমরাই পরবর্তীতে সমস্যায় পড়বে। কারণ ভিডিওতে তোমরা ম্যাক্সিমাম হয়তো 30 মিনিট দিতে পারো, তারপরে তোমরা সেটাকে রিভিশন দেবে, সেটাকে পড়বে, সেখানেও টাইম লাগবে। সেক্ষেত্রে আমি চাই না তোমাদের প্রশ্নটা আলোচনার ক্ষেত্রে আমি যদি অন্যান্য চ্যানেল দেখো যে 250টা প্রশ্ন আলোচনা করছে, সেখানে কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা নিচ্ছে। অনেক চ্যানেল আছে শুধুমাত্র MCQ প্রশ্ন এবং অপশানের উত্তর বলতেই 1 ঘন্টা 1.5 ঘন্টা নিয়ে নিচ্ছে 250টা বা 300টা প্রশ্নের। অনেক চ্যানেল আছে যেখানে এক্সট্রা তথ্য দিচ্ছে, সেক্ষেত্রে বোঝা যায় যে হ্যাঁ, সেখানে 1 ঘন্টা লাগে। কিন্তু অনেক চ্যানেলে কিন্তু ইচ্ছা করে টাইমটা বাড়ায়। পরিষ্কার? তো আমি তোমাদের একদম বেশি টাইম নেব না। আজকের ক্লাসটা ম্যাক্সিমাম হয়তো তোমাদের 20 মিনিটই হতে পারে বা 20 মিনিটের বেশি যাবে না। তোমাদের আমি 20 মিনিটের বেশি নেব না। তো এই প্রশ্নগুলো যেগুলো আমি আলোচনা করব, এগুলো কিন্তু পরীক্ষার দিক থেকে কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন মিলিয়ে নিতে পারো। এখান থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন দেওয়া হয়েছে। আর এগুলো কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি বলছি না যে এখান থেকেই একদম 100% কমন পাবে। দেখো জিকের ক্ষেত্রে কিন্তু 100% কমন পাওয়াটা সেটা কিন্তু একটু কঠিন। কারণ জিকে জানো তোমরা সমুদ্র। যতই পড়বে কোনো শেষ নেই। তাও এমন, এমন জায়গা আছে সেখান থেকে পড়লে কমন পাওয়া যায়। এটা কিন্তু তোমাদের মাথায় রেখে পড়াশোনা করতে হবে। তো আমি কিন্তু সেসব জায়গা থেকেই প্রশ্ন নিয়ে এসেছি। আর আমি কিন্তু অলরেডি তোমাদের প্রাচীন ভারতের ইতিহাস থেকে সেরা 200টি প্রশ্ন আলোচনা করেছি এবং তার ফ্রি পিডিএফও দিয়েছি। তো আজকের পিডিএফটা তোমরা ফ্রিতে কী করে পাবে তার জন্য সম্পূর্ণ ক্লাসটা করো, সেখানেই জানতে পারবে। আর প্রাচীন ভারতের ইতিহাসের যেই ক্লাসটা করিয়েছি, সেই ক্লাসটা করে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া আমাদের 1000+ স্ট্যাটিক জিকের ক্লাস এবং অন্যান্য ক্লাসগুলো আমি করিয়েছি এবং ডিটেলসে ক্লাস করিয়েছি ইতিহাসের বা পলিটির, ভূগোলের, সেই ক্লাসগুলো অবশ্যই দেখে আসো। যেহেতু এখন শেষের দিকে মানে বেশি সময় নেই হাতে, সেক্ষেত্রে আমি কিন্তু একদম রিভিশন টাইপের ক্লাসগুলো করাচ্ছি, যাতে তোমাদের যা পড়েছো সেগুলো রিভিশন হয়ে যায় বা হয়তো অনেক কিছু তোমরা জানো না সেগুলো জানতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো বা পিডিএফ এর জন্য বলে দিলাম, তোমাদের পুরো ক্লাসটা দেখো। শুরু করছি আজকের ক্লাস। দেখো, একটু বড় করে নিই। ঠিক আছে, তোরা ঠিক আছে। দেখো, প্রথম প্রশ্নই বলছে তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? উত্তর 1191 সালে। 2 নম্বর, তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়ী হন? উত্তর মোহাম্মদ ঘোরি। আর তরাইনের দ্বিতীয় যুদ্ধ মনে রাখবে 1192-তে হয়েছিল। আর প্রথম যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিলেন এবং দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘোরি। এটা মাথায় রাখবে। তাহলে পরপর হয়েছিল, প্রথমটা 1191, দ্বিতীয়টা 1192। প্রথমটাতে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে, দ্বিতীয়টাতে মোহাম্মদ ঘোরি। 3 নম্বর, দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর কুতুবউদ্দিন আইবক। 4 নম্বর, কুতুবউদ্দিন আইবক কোন বংশের শাসক ছিলেন? উত্তর দাস বংশ। তোমরা সকলেই জানো বা হয়তো জানো না, বলে দিচ্ছি যে দিল্লির যে সুলতানি বংশ ছিল সেখানে অনেকগুলো বংশ ছিল। কি, কি? দাস বংশ, তারপরে খলজি বংশ, তারপর হচ্ছে তুঘলক বংশ, তারপরে সৈয়দ বংশ, তারপর হচ্ছে লোদি বংশ। এই 5টা বংশ ছিল। তো প্রত্যেক বংশ আলাদা, আলাদা প্রতিষ্ঠাতা। তো বলছে দাস বংশের প্রতিষ্ঠাতাকে, উত্তর হচ্ছে কুতুবউদ্দিন আইবক। এটা মনে রাখবে। বা যদি বল সুলতানি বংশের প্রতিষ্ঠাতাকে, তাহলেও কিন্তু কুতুবউদ্দিন আইবক হবে, কারণ দাস বংশটাই কিন্তু সুলতানি বংশের প্রথম বংশ। তাই দাস বংশের প্রতিষ্ঠার মাধ্যমে কিন্তু সুলতানি বংশের প্রতিষ্ঠা হয়। 5 নম্বর, কাকে লাক্স বক্স উপাধি দেওয়া হয়? উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। 6 নম্বর, আড়াই দিন কাজ ঝোপড়া কে নির্মাণ করেন? উত্তর কুতুবউদ্দিন আইবক। 7 নম্বর, কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেন কে? উত্তর কুতুবউদ্দিন আইবক। শুরু করেন এবং শেষ করেন দুটো কিন্তু আলাদা, আলাদা উত্তর হবে। শুরু করেন হচ্ছে কুতুবউদ্দিন আইবক এবং শেষ করেন যদি বলা হয় তাহলে হবে কিন্তু ইলতুৎমিশ। ঠিক আছে? তো এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? পরবর্তী প্রশ্নগুলো চলে আসি আমি। দেখে নিই। 8 নম্বর, কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেন ইলতুৎমিশ, সেটা তোমাদের একটু আগেই বললাম। 9 নম্বর, দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে যদি বলে তাহলে হবে ইলতুৎমিশ। 10 নম্বর, সুলতানি আমলের মুদ্রা, এখানে টঙ্কা হবে। টঙ্কা ও জিতল কে প্রবর্তন করেন? উত্তর ইলতুৎমিশ। টঙ্কা হচ্ছে সিলভার আর জিতল হচ্ছে ব্রোঞ্জের। ঠিক আছে? এটা মনে রাখবে। 11 নম্বর, 40 চক্র বা চাহালকানি কে গঠন করেন? উত্তর হতে ইলতুৎমিশ। দেখো, এখন যেহেতু এটা রিভিশন টাইপের, আমি রিভিশন ভিত্তিক ক্লাস করাচ্ছি, সেক্ষেত্রে 40 চক্র চাহালকানি কি সেটা আমি বোঝাতে গেলে কিন্তু ক্লাসটা বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আশা করছি তোমরা কিন্তু এগুলো পড়েছো, সেই অনুযায়ী কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে। ঠিক আছে?
12 নম্বর, দিল্লির সিংহাসনে বসা প্রথম ও শেষ মহিলা মুসলমান শাসককে? উত্তর হবে সুলতানা রাজিয়া, যিনি ইলতুৎমিশের মেয়ে। ঠিক আছে। 13 নম্বর, সিজদা ও পাইবস প্রথাকে চালু করেন? উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন। আর 14 নম্বর, নওরোজ উৎসবকে শুরু করেছিলেন? উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন। পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। দেখো 15 নম্বর, রক্ত ও লৌহ নীতি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি কার ছিল? উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 16 নম্বর, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে জালালউদ্দিন খলজি। 17 নম্বর, দক্ষিণ ভারত জয়কারী প্রথম সুলতানকে? উত্তর আলাউদ্দিন খলজি। মানে জালালউদ্দিন খলজির পরে যে খলজি বংশের যে সুলতান সে ছিলেন সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি। 18 নম্বর, আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতির নাম কি? উত্তর হবে কিন্তু মালিক কাফুর। আর মালিক কাফুরের জন্যই কিন্তু আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারতটা কিন্তু জয় করতে পেরেছিলেন। মানে তিনি আর কি লিড করেছিলেন আর্মি। 19 নম্বর, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? উত্তর আলাউদ্দিন খলজি। 20 নম্বর, বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেছিলেন? উত্তর হবে আলাউদ্দিন খলজি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 21 নম্বর, দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন? উত্তর আলাউদ্দিন খলজি। তারপর দেখেনি 22 নম্বর, দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দারি শাইনি উপাধি কে নিয়েছিলেন? উত্তর আলাউদ্দিন খলজি, খুব গুরুত্বপূর্ণ। তারপরে 23 নম্বর, তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে? উত্তর গিয়াসউদ্দিন তুগলক। 24, সুলতানি আমলে ভারতের রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেন কে? উত্তর মোহাম্মদ বিন তুগলক। 25 নম্বর, তামার প্রতীক মুদ্রা কে চালু করেছিলেন? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। 26 নম্বর, মরক্কোর পর্যটক ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? উত্তর মোহাম্মদ বিন তুগলক। তো এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন। 27, ইবন বতুতার লেখা ভ্রমণ বৃত্তান্তটির নাম কি? উত্তর রিহালা। 28, কাকে পাগল রাজা বলা হয়? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক, কারণ তিনি অনেকগুলো এমন কাজ করেছিলেন তার জন্য কিন্তু সেগুলো প্রত্যেকটাই ফেল হয়ে গিয়েছিল। ঠিক আছে, তার জন্য কিন্তু তাকে পাগল রাজা বলা হয়, এটা কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু দেখে নিই আমাদের যে ডিজিটাল নোটস প্রত্যেকটা বিষয়ের, মানে ইতিহাসের, যেমন এই নোটসগুলো কিন্তু যে বর্তমানে যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নতুন সিলেবাস সেই অনুযায়ী কিন্তু করা হয়েছে। তো সেখানে তোমরা এখানে ইতিহাস পাবে, স্ট্র্যাটেজিকে পাবে, পলিটি পাবে, ভূগোল পাবে। ইতিহাসের 3টে ভাগ আলাদা রয়েছে, মানে প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারত। প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের মাধ্যমে এক্সট্রা তথ্য দিয়ে প্রতিটা চ্যাপ্টার পুরো সাবজেক্টটা শেষ করা হয়েছে, কভার করা হয়েছে। এগুলো পড়লে শেষ নিশে তোমরা কিন্তু প্র্যাকটিসও করতে পারবে, যাদের পড়া আছে তারা প্র্যাকটিস করতে পারবে, যাদের পড়া নেই তারা কিন্তু অনেক তথ্য মাধ্যমে, প্রশ্নের মাধ্যমে প্র্যাকটিস, রিভিশন সমস্ত কিছু কিন্তু একই জায়গায় তোমরা পেয়ে যাবে। যারা এগুলো নিতে চাও এই নাম্বার মেসেজ করো হোয়াটসঅ্যাপ, তাহলে কিন্তু এগুলো নিতে পারবে। তোমরা চাইলে যেটা তোমাদের দরকার, ধরো কারোর পলিটি দরকার, পলিটি ঠিকঠাক হয়নি, তো পলিটি নিতে পারবে আলাদাভাবে, বা কারোর স্ট্র্যাটেজিক দরকার নিতে পারবে, কিন্তু কম্বোটা নিলে তোমরা ডিসকাউন্টে খুবই কমই পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু নিয়ে লাস্ট মিনিটে তোমরা এগুলো কিন্তু অবশ্যই রিভিশন দিতে পারো। একদম শেষ মুহূর্তে রিভিশনের জন্য তৈরি করা হয়েছে, আর এগুলো কিন্তু একদম প্রিন্টেবল, খুব সহজে কিন্তু বুঝতে পারবে। পরিষ্কার? তো চলে আসছে পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেখে নিই, আমিরি কোহি নামক কৃষি বিভাগকে তৈরি করার? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। 30 নম্বর, ফিরোজ শাহ তুগলক কোন শহরটি প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে ফাতেহাবাদ ও হিসার। 31, কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? উত্তর হবে ফিরোজ শাহ তুগলককে, খুব গুরুত্বপূর্ণ। 32, জিজিয়া করকে প্রথম ব্রাহ্মণদের উপর চাপিয়েছিলেন? উত্তর ফিরোজ শাহ তুগলক। 33, তৈমুরলং কয় ভারত আক্রমণ করেন? উত্তর হবে 1398 খ্রিস্টাব্দে। 34, তৈমুরলক রাজত্বকালে ভারত আক্রমণ করেন? উত্তর নাসিরউদ্দিন মাহমুদ শাহ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 35, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে খিজির খাঁ। প্রতিষ্ঠাতাকালে কিন্তু অবশ্যই মাথায় রাখবে। 36, লোদি বংশের প্রতিষ্ঠাতাকে? উত্তর বহলাল লোদি। 37, আগ্রা শহরটিকে নির্মাণ করেন? উত্তর সিকান্দার লোদি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 38, দিল্লির শেষ সুলতান কে ছিলেন? উত্তর ইব্রাহিম লোদি। 39, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? উত্তর হবে 1526 সালে। কাদের মধ্যে হয়েছিল কমেন্ট করো। 40, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? উত্তর জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর, মানে বাবরের পুরো নাম কিন্তু জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর, এটাও কিন্তু পরীক্ষায় দেয়। 41, বাবর ও রানাসুঙ্গের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল? উত্তর হবে খানোয়ার যুদ্ধ, 1527। 42, বাবরনা বা তুজুকি বাবরি কোন ভাষায় লেখা? উত্তর হবে তুর্কি। ঠিক আছে, তারপরে হচ্ছে 43, তুগলক তুগলুমা যুদ্ধ কৌশল কে প্রথম ব্যবহার করেন? উত্তর হবে বাবর। তারপরে 44, হুমায়ুন নামা কার লেখা? উত্তর গুলবাদন বেগম, খুব গুরুত্বপূর্ণ। 45, চৌসর যুদ্ধ যেটা 1539 সালে হয়েছিল, সেটা কার মধ্যে? হুমায়ুন এবং শেরশাহ। ঠিক আছে, তারপর 46, শেরশাহ প্রকৃত নাম কি ছিল? এটা খুব গুরুত্বপূর্ণ, ফরিদ খাঁ। 47, কাবুলিয়াত পাট্টা কে প্রথম চালু করেন? উত্তর হবে শেরশাহ।
48 গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে সংস্কার বা তৈরি করেন? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা হবে শেরশাহ। 49 রূপোর মুদ্রা বা রুপিয়া কে প্রবর্তন করেন? উত্তর হবে শেরশাহ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট 50 পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 এটা কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে আকবর ও হিমু। 51 আকবরের অভিভাবক কে ছিলেন? উত্তর হবে বৈরাম খাঁ। 52 ইবাদত খানাকে নির্মাণ করেন? উত্তর আকবর। 53 মনসবদারি প্রথাকে প্রবর্তন করেন? উত্তর আকবর। 54 দিন ই ইলাহিকে প্রবর্তন করেন? উত্তর আকবর। তারপরে 55 আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি? উত্তর হবে টোডরমল। 56 হলদিঘাটের যুদ্ধ যেটা 1576 সালে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে আকবর ও রানা প্রতাপ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন 57 ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজাকে নির্মাণ করেন? উত্তর হবে আকবর। কার জন্য, মানে কার সাথে নির্মাণ করেন? উত্তর হবে কিন্তু তোমার সালিম চিশতির জন্য, ঠিক আছে। তারপরে 58 আকবরের জীবনী আকবরনামা কার লেখা? উত্তর আবুল ফজল। 59 টোডরমল কোন ব্যবস্থার সাথে যুক্ত ছিলেন? উত্তর হবে যাবতীয় বাধাসা সিস্টেম। 60 মুঘল সম্রাট জাহাঙ্গীর কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন? উত্তর হবে গুরু অর্জুন দেব। 61 জাহাঙ্গীরের রাজসভায় আসা প্রথম ইংরেজ দূতকে? উত্তর উইলিয়াম হকিন্স। তারপরে 62 স্যার টমাস রো কার রাজত্বকালে ভারতে আসেন? জাহাঙ্গীর, মানে এটা টমাস রো কিন্তু সেকেন্ড, আর জাহাঙ্গীর এই উইলিয়াম হকিন্স প্রথম, এটা মনে রাখবে। 63 নূরজাহানের প্রকৃত নাম কি? উত্তর মেহরুন্নিসা। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন চলে আসি, চেইন অফ জাস্টিস বা ন্যায় বিচারক ঘণ্টা কে স্থাপন করে? উত্তর জাহাঙ্গীর। 65 শাহজাহানের আসল নাম কি? উত্তর খুররাম। 66 মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ কার আমলে বলা হয়? উত্তর হবে শাহজাহানের আমলকে বলা হয়। 67 ময়ূর সিংহাসন কে তৈরি করেছিলেন? উত্তর শাহজাহান। 68 তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন? উত্তর হবে ওস্তাদ ঈশা খাঁ। 69 মুঘল সম্রাটদের মধ্যে কাকে জিন্দাপীর বলা হতো? উত্তর ঔরঙ্গজেব। 70 ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন? উত্তর হবে গুরু তেগ বাহাদুর। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখি, একটু নিচে নেমে দিই, দেখো 71 বিবি কা মাকবারা কে নির্মাণ করেন? উত্তর ঔরঙ্গজেব। 72 ঔরঙ্গজেব পুনরায় কবে জিজিয়া কর চালু করে দেন? উত্তর হবে 1679 খ্রিস্টাব্দে। 73 মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর ছত্রপতি শিবাজী। 74 শিবাজীর অভিষেক কবে হয়েছিল? উত্তর হবে 1674 খ্রিস্টাব্দে রায়গড় দুর্গে। 75 শিবাজীর শাসন ব্যবস্থায় মন্ত্রী পরিষদকে কি বলা হতো? উত্তর অষ্টম প্রধান। 76 চৌথ ও স্বরদেশমুখী কর কে চালু করেন? উত্তর শিবাজী। 77 পুরন্দরের সন্ধি যেটা 1665 হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে শিবাজী এবং জয় সিং, ঠিক আছে। তারপর দেখি 78 নাদির শাহ কয় ভারত আক্রমণ করেন? উত্তর 1739 খ্রিস্টাব্দে। 79 নাদির শাহ কার সময় ভারত আক্রমণ করেন? উত্তর হবে মোহাম্মদ শাহ। 80 শেষ মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর দ্বিতীয় বাহাদুর শাহ। 81 বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? উত্তর হরিহর বুক্কা। 82 বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত? উত্তর তুঙ্গভদ্রা। হয় বিজয়নগরটা কিন্তু আলাদাভাবে কিন্তু আলোচনা করেছি, প্রশ্নোত্তর এবং এক্সট্রা তথ্য দিয়ে সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি, তোমরা সেইগুলো দেখে নিতে পারো, তার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। পরবর্তী কি বললাম, 83 বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা কে? উত্তর হবে কৃষ্ণদেব রায়। শ্রেষ্ঠ রাজা যদি বলে তাহলে কিন্তু কৃষ্ণদেব রায়, কেডিআর। 84 আমুক্তমালোদ্যা গ্রন্থটি কে রচনা করেন? উত্তর কৃষ্ণদেব রায়। তারপরে 85 যাওয়ার আগে বলি যে আমুক্তমালোদ্যা সেটা কিন্তু তেলুগু ভাষায় তিনি রচনা করেন, আর যদি বলে সংস্কৃত ভাষায় কোনটা রচনা করেন তাহলে হয়তো জাম্ববাদী কাল্যাণম, এটা কিন্তু মনে রাখবে, যদিও প্রশ্নগুলো আছে। 85 বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে যদি বলে তাহলে হচ্ছে আলাউদ্দিন হাসান বাহমন শাহ বা হাসান গাঙ্গু কিন্তু এনাকে বলা হয়। 86 তালিকরার যুদ্ধ হয়েছিল কবে? উত্তর 1565। 87 ভক্তিবাদী আন্দোলনের নেতা রামানন্দের শিষ্য কে ছিলেন? উত্তর কবির। এখানে একটা বলি, তালিকরার যুদ্ধ হয়েছিল বিজাপুর, গোলকোন্ডা, বিজয়নগরের সাথে বিজাপুর, গোলকোন্ডা আর তোমার আহমেদনগর, ঠিক আছে। এটা তালিকরার যুদ্ধ হয়েছিল এদের মধ্যে। 88 শিখ ধর্মের প্রবর্তককে? গুরু নানক। 89 বাংলার ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতাকে? উত্তর শামসুদ্দিন ইলিয়াস শাহ। 90 অদিনা মসজিদকে নির্মাণ করেন? উত্তর সিকান্দার শাহ। 91 চৈতন্যদেব কার সমসাময়িক ছিলেন? উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। পরবর্তী প্রশ্ন দেখি, বিক্রমশিলা মহাবীরকে স্থাপন করেন? উত্তর হবে ধর্মপাল। 93 পাল বংশের প্রতিষ্ঠাতাকে? উত্তর গোপাল। 94 সেন বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? উত্তর লক্ষণ সেন। 95 গীত গোবিন্দম কাব্য কে রচনা করেন? উত্তর জয়দেব। 96 পবনদূত কার লেখা? উত্তর ধৈ। 97 পৃথিবীর দীর্ঘতম মহাকাব্য মহাভারত ফার্সি থেকে নেমে পরিচিত? উত্তর রাজমনামা। 98 মুঘল আমলের সরকারি ভাষা কী ছিল? উত্তর ফার্সি। এই বইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন কি বলছে, 99 কোন যুদ্ধ জয়ের পর আকবর ফতেপুর সিক্রি তৈরি করেন? উত্তর হবে গুজরাট জয়ের পর।
ঠিক আছে, সালিম চিশতির জন্য। এটা কিন্তু মনে রাখবে। আগেরটা না, এটা হবে। আগেরটা ভুল বলেছি। ১০০ নম্বর প্রশ্ন, কিতাবুল হিন্দ কার লেখা? উত্তর আল বেরুনি। তো আমরা ১০০ নম্বর প্রশ্নে চলে আসলাম। ঠিক আছে? এবার ১০১, আমির খসরু কোন সুলতানের সহকবি ছিলেন? উত্তর আলাউদ্দিন খলজি। ১০২, খাজাইনুল ফুতুহু গ্রন্থটি রচনা করেন? উত্তর আমির খসরু। আমির খসরুকে ভারতের তোতা বলা হয়। এর পরবর্তী প্রশ্ন ধ্যান দেওয়াই আছে। ১০৩, সুলতানি যুগে কাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হতো? উত্তর আমির খসরু। ১০৪, মালিক কাফুরকে কোন সুলতান দক্ষিণাত্যে পাঠিয়েছিলেন? উত্তর আলাউদ্দিন খলজি। আর আলাউদ্দিন এই মালিক কাফুরকে কিন্তু ১০০০ দিনারি বলা হতো, মনে রাখবে এটা। তিনি গুজরাট থেকে মালিক কাফুরকে ১০০০ দিনারে কিনেছিলেন বলে মালিক কাফুরকে কিন্তু ১০০০ দিনারি বলা হতো। ১০৫, কুতুব মিনার কাকে উৎসর্গ করে নির্মিত হয়েছিল? উত্তর হবে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ঠিক আছে? এটা মনে রাখবে। পরবর্তী ১০৬, ইলতুৎমিশ কোন বংশের সম্রাট ছিলেন? উত্তর ইলবারি তুর্কি। ১০৭, বলবন কোন উপাধি গ্রহণ করেছেন? উত্তর হবে জিলি ইল্লাহ, মানে ঈশ্বরের ছায়া, মানে ঈশ্বরের ছায়া ইনি। যাক। ১০৮, রৌপ্য মুদ্রা টঙ্কা হবে। টঙ্কা ও তাম্র মুদ্রা জিতলকে প্রবর্তন করে ইলতুৎমিশের, আগেই বললাম। সুলতানি যুগের একমাত্র সুলতান যিনি নিজেকে খলিফার সেনাপতি বলতেন, কে? উত্তর ইলতুৎমিশ। ১১০, বাজার দর নিয়ন্ত্রণের জন্য শাহানাই মান্ডি পথ তৈরি করেন কে? উত্তর আলাউদ্দিন খলজি। ১১১, তুগলকনামা কে লিখেছিলেন? উত্তর আমির খসরু। ১১২, মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি ছিল? উত্তর হবে জুনা খাঁ। পরবর্তী প্রশ্নে চলে আসি, আমরা একদম শেষে চলে এসেছি। ১১৩, ভারতের প্রথম প্রতীক মুদ্রা বা টোকেন কারেন্সি কে চালু করেন? উত্তর মোহাম্মদ বিন তুগলক। ১১৪, দেওয়ানি খয়রাত বা দান বিভাগকে তৈরি করেন? উত্তর হবে ফিরোজ শাহ তুগলক। ১১৫, ভারতের প্রথম মাকবারা বা সমাধি নির্মাণকারী কাকে বলা হয়? উত্তর ইলতুৎমিশ। ১১৬, সুলতানি যুগের কোন সম্রাট অশোকের স্তম্ভ দিল্লিতে নিয়ে আসেন? উত্তর ফিরোজ শাহ তুগলক। ১১৭, আগ্রা শহরটি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর ১৫০৪ সালে। ১১৮, লোদি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? উত্তর সিকান্দার লোদি। ১১৯, পানিপথের প্রথম যুদ্ধে বাবর কোন কৌশল ব্যবহার করল? উত্তর হবে রুমি কৌশল। এটা কিন্তু মনে রাখবে। এবার আমরা শেষ চলে এসেছি। ১২০, খানুয়ার শব্দের অর্থ কি? উত্তর রক্তের হ্রদ। ১২১, বাবরকে ভারত আক্রমণের জন্য কে আমন্ত্রণ জানিয়েছিলেন? উত্তর হবে দৌলত খাঁ লোদি। এবার বাবর কিন্তু সিকান্দার লোদিকে হারানোর পর এনাকেও কিন্তু সাইড করে দেয়। বুঝছে? ১২২, বাবরের সমাধিস্থল কোথায় অবস্থিত? উত্তর কাবুল, আফগানিস্তানে। ১২৩, হুমায়ুন শব্দের অর্থ কি? উত্তর ভাগ্যবান। ১২৪, দিন পানাহা শহরটিকে নির্মাণ করেন? উত্তর হুমায়ুন। ১২৫, বেলগ্রামের যুদ্ধ যেটা ১৫৪০-এ হয়েছিল, এটা কাদের মধ্যে? শেরশাহ হুমায়ুন। আমরা দেখলাম হচ্ছে চৌসার যুদ্ধ হচ্ছে ১৫39, সেটা হচ্ছে শেরশাহ হুমায়ুন, সেটাতেও শেরশাহ জেতে। এবং বেলগ্রামের যুদ্ধ ১৫৪০, সেটাতেও কিন্তু শেরশাহই জয়লাভ করে। তারপরে হুমায়ুন কিন্তু ইরানে পালিয়ে যায়। তারপরে আবার যখন শেরশাহ তারপরে আবার যখন হুমায়ুন ভারতে আসে, তারপরে হুমায়ুন দিল্লি বলছি। তারপরে হুমায়ুন হচ্ছে তোমার লাইব্রেরির যে সিঁড়ি, সেখান থেকে কিন্তু পা পিছলে পড়ে মারা যায়। ঠিক আছে? তো এই ছিল আমাদের প্রথম পার্ট। প্রথম পার্টে আমরা ১২৫টা প্রশ্ন আলোচনা করলাম। পরের পার্টে আমরা বাকি যে ১২৫টা রয়েছে, টোটাল ২৫০টাও আলোচনা হয়ে যাবে। দুটো পার্ট দেওয়ার একটাই কারণ, যাতে তোমাদের বেশি টাইমটা ওয়েস্ট না হয়। তোমরা এটা প্রথমে ভালো করে রিভিশন দিয়ে নাও, তারপরে পরের পার্টটা দেখো, তারপরে কিন্তু হয়ে যাবে। আর আমি যে তোমাদের এই যে মধ্যভারতের যে দিলাম, এই মধ্যভারতের যে ইতিহাসের যে পিডিএফটা তোমরা যদি নেও, এটা যদি তোমরা বাই করো, তাহলে কিন্তু এই যে প্রশ্ন, তার নিচে কিন্তু অনেক তথ্য দিয়ে পুরোটা কভার করা হয়েছে। তোমরা কিন্তু প্র্যাকটিস, রিভিশন এবং এক্সট্রা তথ্য সমস্ত কিছু পাবে। তো তোমাদের বলবো, যেহেতু হাতে সময় রয়েছে এখন, তাও মোটামুটি সময় রয়েছে, তোমরা কিন্তু এই নাম্বারে মেসেজ করে তোমরা যেকোনো ধরো তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমরা বাই করতে পারো। বা তোমরা যদি একবারে প্রত্যেকটা নাও, মানে একবারে সব কটা নাও, তাহলে কিন্তু খুবই কম প্রাইসে তোমরা কিন্তু পেয়ে যাবে। এমন কিন্তু অন্য জায়গায় পাবে না। তো তোমরা যদি এগুলো নাও, এখন থেকে প্র্যাকটিস করো, এখন থেকে রিভিশন দাও, পরীক্ষায় কিন্তু প্রচুর হেল্প পাবে। পরিষ্কার? তো আজকের জন্য এতটাই রাখলাম। দেখা হচ্ছে দ্বিতীয় পার্ট নিয়ে।